বাংলায় এনআইএ তদন্তের বিরোধিতায় সুপ্রিম কোর্টের রাজ্য মামলা করেছিল, আর সেই মামলায় এই মুহূর্তে হস্তক্ষেপ করলো না সর্বোচ্চ আদালত। মামলা হাইকোর্টেই ফেরালো সুপ্রিম কোর্ট। গত 28শে জানুয়ারি এনআইএ তদন্তের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র, আর এনআইএ তদন্তের বিরোধিতায় রাজ্যের করা মামলা নিয়ে সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের রিপোর্ট দেবে এনআইএ। মামলায় ইউএপিএ আইন যুক্ত করার সপক্ষে কি তথ্য প্রমাণ আছে সেটা হাইকোর্টে জানাবে এনআইএ। এই রিপোর্ট দেখে পরবর্তী নির্দেশ দেবে কলকাতা হাইকোর্ট, এরকমই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সব আবেগের বহিঃপ্রকাশ দেশের অর্থনীতিকে ভাঙার জন্য হয় না, মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির। 2025-এর এপ্রিলে মুর্শিদাবাদে এ ধরনের ঘটনা ঘটার সময় আমরা দেখেছি কেন্দ্র সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চুপ ছিল। এখানে তারা সব নথি না দেখেই এনআইএ তদন্ত নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিল, মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির। রাজ্য সরকার দাঙ্গাবাজদের পক্ষে। সুপ্রিম কোর্ট রাজ্যের আর্জি মেনে নেয়নি। বেলডাঙ্গা কাণ্ডে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পাল্টা তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী কি বলেছেন শুনুন পরপর। বেলডাঙ্গার দাঙ্গা নিয়ে আপনারা জানেন কিভাবে মুর্শিদাবাদকে বারে বারে ডিস্টার্ব করা হয়েছে। আমরা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট বলেছিল যদি সেন্ট্রাল গভর্নমেন্ট মনে করে এটা এনআইএ ইনভেস্টিগেশন হতে পারে। পিএফআই সিমি ওখানে অ্যাক্টিভ আছে, অ্যান্টি ন্যাশনাল অর্গানাইজেশন। স্টেট গভর্নমেন্ট দাঙ্গাবাজদের পক্ষে, অ্যান্টি ন্যাশনাল ফোর্সের পক্ষে সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করেছিল। আজকে একটু আগে তার হিয়ারিং হয়েছে। সুপ্রিম কোর্ট স্টেট গভর্নমেন্ট এসএলপি অ্যাকসেপ্ট করেনি, বলেছে ব্যাক টু দি ক্যালকাটা হাইকোর্ট। আমি পিটিশনার ছিলাম এলওপি হিসেবে ধুলিয়ান শামশেরগঞ্জ থেকে, এটা তার কন্টিনিউশন পিটিশন ছিল। সুপ্রিম কোর্ট এসএলপি এন্টারটেন করেনি, বলেছে আপনাদের যা বলার আপনারা কলকাতা হাইকোর্টে বলুন, আমরা এখানে এন্টারটেন করব না। সুপ্রিম কোর্ট যখন বলেছে নিশ্চিতভাবে তদন্ত করুক, কিন্তু এই এনআইএ এর ভূমিকা তো আমরা দেখেছি বিজেপির নবতম চাকর-বাকরে পরিণত হয়েছে। ইডি সিবিআই এর পরে, ইনকাম ট্যাক্সের পরে বর্তমানে নির্বাচন কমিশনে চাকরে পরিণত হয়েছে। এই এনআইএ হচ্ছে তাদের নবতম চাকর। আপনাদের মনে থাকবে গত লোকসভা নির্বাচনের সময় সন্দেশখালীতে ভোটের দিন এনআইএ টিম এসেছিল। ওই রোবোটিক ডিভাইস সব চ্যানেলে দেখানো হয়েছিল, একটা রোবোটিক ডিভাইস দিয়ে একটা বাজার থেকে একটা মাছের ব্যাগ তুলে আনলো। তাতে নাকি ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ডিভাইস রয়েছে, এক্সপ্লোসিভ ডিভাইস। তারপর বোধহয় সম্ভবত এনআইএ জানায়নি, তবে লোকাল সাধারণ মানুষ বলছে ওই মাছের ব্যাগ থেকে নাকি 6টা কই মাছ পাওয়া গিয়ে। অতীতে যা ঘটে তা অতীতেই মুছে যায় না, তা আবার আবর্তিত হতে থাকে। যদি সহজ করে বলা যায় তাহলে বলতে হয় ইতিহাস আবর্তিত হয়। এটা কার্ল মার্কস বলেছিলেন। এই দেখুন, কার্ল মার্কসের কথা বললাম বলে আমার মার্কশিট আবার কালো দাগিয়ে দেবেন না কিন্তু। আসলে পরিস্থিতি এখন এমন হয়েছে কোনো কিছু নিছক কোট করতেই ভয় লাগে। ইতিহাসে প্রথম যা ঘটে তা হলো ট্র্যাজেডি, আর সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে প্রহসন। আমরা জেনে নিই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই যাদবপুর বিধানসভা কেন্দ্রের মানুষের মনের মধ্যে কি কাজ করছে। আমি নিজেই লক্ষ্মীর ভান্ডার পাই। আপনাদের যাদবপুর বিধানসভা এলাকার যিনি বিধায়ক, তার দেখা পান? দেখলে মনে হয় না যে উনি খুবই ভালো হচ্ছে। সুযোগ সুবিধা কিছু সাধারণ মানুষ পাচ্ছে না। নারী নিরাপত্তা বিষয়ে আপনার কি বক্তব্য? পানীয় জল নিয়ে আপনাদের কোনো অভিযোগ আছে? কর্মসংস্থান নেই, কোনো নিরাপত্তা এই শাসক দল থেকে নেই। বৃষ্টি হলে তো বলার কথাই নেই। দুর্নীতিটা আরো বেশি মারাত্মক পরিমাণে ছেয়ে গেছে। আমাদের কাছে সবার আগে দেশের সম্পদ। এখানকার যারা রাজনৈতিক নেতা নেত্রী আছেন তাদের কথাগুলো কিন্তু আমরা আমাদের নোটবুকে তুলে রাখবো। আমরা আগেও যেমন ভবিষ্যতেও এই বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের কাজ। আমাদের সরকার আসলে অবশ্যই মানবিকভাবে প্রত্যেকটা বিষয়ই খতিয়ে দেখবে। ওরা চেষ্টা করছে ওদের মতন প্রচার করতে, আমরা চেষ্টা করছি আমাদের মতন প্রচার করতে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে প্রায়শই ছাত্র আন্দোলন, ছাত্রদের প্রতিবাদ, বিভিন্ন বিষয় নিয়ে সেই প্রতিবাদ চলে এবং কখনো কখনো সেই প্রতিবাদ এবং প্রতিবাদের আঁচ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ায়। মানুষের মনে প্রতিবাদের সুর ভয়ঙ্কর। যারা মনে করেছিল যে একটা পরিবর্তন হয়ে গেলে বুঝি কি লাভ হবে, তারা বুঝেছে পরিবর্তনে কি সর্বনাশ হচ্ছে। তৃণমূল সেখানে কখনো আছে, কখনো নেই, কখনো তারা কম্প্রোমাইজ করে চলে। সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড এখানে চলছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তথাকথিত উগ্রবাম এবং বাম তারা আর কাউকে ঢুকতেই দেবে না। সূত্রের খবর, এসআইআর খসড়া তালিকায় যাদবপুর থেকে বাদ গেছে 54,184 জনের নাম। এসআইআর শুনানিতে ডাকা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যকেও, আর সেই নিয়ে ভোটের আগে যাদবপুর সরগরম। ভোটের দিন দুপুরবেলা 1টা-1.5টার পরে এই যে ভূতের নৃত্য হয় ভোটার লিস্টের, এটা নির্ভুল ভোটার তালিকা নয়।
এই নামগুলো বাদ যাওয়া উচিত। ভোটার লিস্টে যদি মৃত ভোটারের নাম থেকে থাকে তার দায় এবং দায়িত্ব নির্বাচন কমিশনের ছিল। সুজনবাবু যখন 2016-তে জিতেছিলেন তখন যাদবপুরে কি ছিল? এই সুজনবাবু এই 2021-এ প্রায় 40,000 ভোটে হেরেছেন, তখন তো তিনি বলেননি। এখানে বামফ্রন্টকে পিছনে রেখে আমরা দ্বিতীয় স্থান অর্জন করেছি এবং আমাদের থেকে তৃণমূলের ব্যবধান মাত্র 17,500 ভোটের। এই এসআইআর প্রক্রিয়াতে তুমুল তর্ক বিতর্ক চলেছে বিভিন্ন রাজনৈতিক মহলে। ইচ্ছাকৃতভাবে মানুষকে হেনস্থা করে ভোটার লিস্ট থেকে বাদ দেবার যে চেষ্টা নির্বাচন কমিশন করছে বকালমে বিজেপি, সেটা বিপজ্জনক। ফলস ভোটটা বন্ধ হলো, সুতরাং আমাদের জয়ের পথ এখানে একেবারে সুগম। আমরাও তো চাই যে ভোটের লিস্টটা সেটা সুচারুভাবে হওয়া দরকার। 2024 সালে সমীক্ষা বলছে পর্যটন থেকে ভারতবর্ষে ব্যবসা হয়েছে প্রায় $22 মিলিয়ন। শুধুমাত্র বিদেশি পর্যটক নয়, দেশের মধ্যে মানুষ ঘুরে বেরিয়েছেন প্রচুর। শুধু কেরল, মহারাষ্ট্র, রাজস্থান, কাশ্মীর নয়, ইউপি এবং তামিলনাড়ুতেও মানুষজন ঘুরতে গিয়েছে। এই সমস্ত কিছু দেখে শুনে মন ভালো হলেও নিজের রাজ্যের জন্য মনটা খারাপ হয়ে যায়। অথচ আমাদের রাজ্যে যথেষ্ট সম্ভাবনা আছে, ইতিহাস থেকে পাহাড়, জঙ্গল, সমস্ত কিছু। এমনকি কেরলের ব্যাক ওয়াটারের সঙ্গে পাল্লা দেওয়ার মতো সুন্দরবনের খাঁড়িও আছে, সমুদ্রও আছে। নেই শুধু ইচ্ছে, না ছিল সিপিএম আমলে, না আছে এখন। আমি আপনার প্রশ্নটাকে অস্বীকার করবো না, আরো তুলে আনার স্কোপ ছিল। যদিও সুন্দরবনটা ম্যাপে এসছে, পাহাড়টা খুব ভালোভাবে ম্যাপে এসছে, কিন্তু আরো অনেক আসার মতো সুযোগ ছিল। ভারতবর্ষেও ট্যুরিজমের অপার পোটেনশিয়াল আছে। বাংলা পথ দেখিয়েছে ভারতবর্ষ। আমরাই প্রথমে ট্যুরিজমকে ইন্ডাস্ট্রির দরজা দিয়েছি। আজকে বাংলার প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটে শ্রীমতী মমতা ব্যানার্জির সরকার হোমস্টের ব্যবস্থা করেছে। কিভাবে? মুখে নয়, তাদেরকে টাকা দিয়েছে। আপনি উত্তরবঙ্গে যান, সমস্ত রোজ রোজ নতুন নতুন ট্যুরিস্ট স্পটের আবিষ্কার হচ্ছে। সুন্দরবন 10 বছর যেখানে ছিল সেখানেই পড়ে আছে। পুরুলিয়া যেখানে ছিল সেখানে পড়ে আছে। ধরুন বকখালি, সেখানে আরো অনেক কিছু করা যেতে পারে। ভারতবর্ষে যে আমাদের ট্যুরিজম মিনিস্ট্রি, তার সঙ্গে যোগাযোগ করা এবং আমাদের পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার, তারাও কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমান তাল মিলিয়ে এটাকে যদি বাইরে প্রমোট করার চেষ্টা করেন, আমার মনে হয় যে ট্যুরিজম ক্ষেত্রটা আরো বেশি উন্নতির সম্ভাবনা আছে, এটুকু বলতে পারি। সামনে নির্বাচন আসছে, কেন্দ্রীয় যে বাজেট সেখানে জিএসটি কমেছে, কোনো সুবিধা হয়েছে? কেন্দ্রীয় সরকার যখন এইগুলো জিএসটিকে কমাবার একটা পরিকল্পনা নেয়, তার আগে এই পুঁজিপতি এবং কিছু ব্যবসায়ীকে এই খবরটা তাদের কাছে আগেই পৌঁছে যায়। তারা মার্কেটটাকে নিয়ন্ত্রণ করে একটু দরটা একটু বাড়িয়ে দিয়ে তারপরে জিএসটিটা কমলে পড়ে সাধারণ মানুষ কোনো তার এফেক্ট পায় না। নারী নিরাপত্তা বিষয়ে আপনার কি বক্তব্য? কাজের সূত্রে ধরো কলকাতায় থাকি, তো সকালকার কোনো ব্যাপার না, রাতে করেও আসছি, অনেক মেয়েও তো দেখছি রাতে করে, কোনো অসুবিধা নেই। যাদবপুর এলাকায় পানীয় জল নিয়ে আপনাদের কোনো অভিযোগ আছে বা কোনো সমস্যা আছে? আগে সেই আয়রন মার্কা জল, এখন সেই গার্ডেন রিচ জলের পর থেকে ফাটাফাটি জল। এখন জলের যে জল আগে কি হতো, আগে হট করে জল শেষ হয়ে যেত, এখন সেই সমস্যাটাও নেই। ইল্লিগাল বাড়ি হয়ে যাচ্ছে, 2 তলা হওয়ার জায়গায় সেখানে 3 তলা 4 তলা করে হয়ে যাচ্ছে। জল কমে যাচ্ছে, জল মানুষ পাচ্ছে না, আর জল কিনে খেতে হচ্ছে। জনগণের বার্তা যাবে কত দূর, নির্বাচনের আগে ভাবছে যাদবপুর। আজকে আমার সফর এখানেই শেষ করলাম। গণতন্ত্রের বিকল্প একমাত্র গণতন্ত্রই। গণতন্ত্রে প্রশ্ন করা অধিকার নয়, কর্তব্যও বটে। আজ এই যাদবপুর বিধানসভা কেন্দ্রে আমি আমার কর্তব্য করলাম। আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।